মরণ খেকো ভূত। এই নাম শুনলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে সুন্দরবনের পুরনো মাঝিরা। কারণ এই ভূত মানুষকে শুধু মারে না, মরণ খায়। মৃত্যুকে সে খাদ্য বানায়। তার কবলে পড়লে আপনার শেষ নিঃশ্বাস, শেষ চোখের জল, শেষ চিৎকার সব কিছুই শোষিত হয়ে যায়, যেন কখনো বেঁচেই ছিলেন না। আজকের গল্প ঘটেছিল বরিশালের রাজাইর থানার কাছে চাঁদপুর গ্রামে, যেখানে আজও রাতে কেউ বাইরে বেরোয় না। কারণ মরণ খেকো ভূত সেখানে এখনো ডাক দেয়। সাবধান, আপনি এখন শুনছেন মরণ খেকো ভূতের কথা। চাঁদপুর গাঁ নামটা শুনলে মনে হবে চাঁদের মতো মিষ্টি, শান্ত, নিরীহ একটা জায়গা। কিন্তু বাস্তবতা হলো গাঁটা বিশেষ এক ধরনের অশুভ ছায়ায় ঢাকা। যেন চাঁদ সেখানে কখনো ভালো করে ওঠে না। মাঝে মাঝে আকাশে ওঠে ঠিকই, কিন্তু লাল হয়ে ওঠে। গায়ের বুড়োরা বলে, ওই লাল চাঁদ হলে রাতে দরজা জানালা ভালো করে বন্ধ রাখতে হবে, নইলে ও আসবে। ও মানে মরণ খেকো ভূত। গল্পটা শুরু হয় 1987 সালের শরৎকালে। বাতাসে ধোঁয়া, মাঠে ধান কাটা হচ্ছে, রাতে শিশির পড়ে কুয়াশা জমে। ভোরবেলা গাছের ডালে কাক ডাকে না, ফিস ফিস করে কথা বলে। গাঁয়ের নাম চাঁদপুর, কিন্তু গাঁ আসলে 3 ভাগে ভাগ। বড় বাড়ি, জমিদারদের পুরনো বাড়ি, এখন খালি। নিচু বাড়ি, নদীর ধারে মাছ ধরা কাটা মানুষ। আর মাঝবাড়ি, যেখানে সব কিছু শুরু হয়েছিল। মাঝবাড়ির বাসিন্দা হাবিবুল্লাহ, বয়স 45, চোখে চশমা, চাকরি ছিল বরিশাল শহরের একটা স্কুলে ইংরেজির শিক্ষক। কিন্তু একদিন হঠাৎ স্কুল ছেড়ে দিয়ে গাঁয়ে এসে বসেছে। কেউ জিজ্ঞায়, কি হয়েছে? হাবিবুল্লাহ শুধু বলে, পড়াশুনো আর ভালো লাগছে না, মনে হয় কিছু একটা আমার পিছু নিছে। কথাটা শুনে গাঁয়ের লোক হাসে, ওলার তো পাগলামি বেড়েছে। কিন্তু হাবিবুল্লাহ পাগল ছিল না, সে দেখেছিল। এক রাতে শরতের পূর্ণিমা, কিন্তু চাঁদটা লাল। হাবিবুল্লাহ ঘুমোচ্ছিল ছাদের চালায়। হঠাৎ ঘুম ভাঙে ঠান্ডা হাওয়ায় নয়, গরম হাওয়ায়। যেন কেউ নিঃশ্বাস ফেলছে তার কানের কাছে। চোখ মেলে, দেখে পাশের জাম গাছের ডালে একটা মানুষের মতো ছায়া ঝুলছে। কিন্তু পা নেই বলেই নয়, গোড়ালির নিচে কিছুই নেই। ওই ছায়াটা বাতাসে ভাসছে, যেন কোনো নদীর ঘাকে ঝুলন্ত মাছ ধরা জালের মতো। হাবিবুল্লাহ ডাকতে যায়, কে ওই? নাসির, তুই? ছায়াটা মাথা ঘোরায়, কিন্তু মুখ নেই। মাথার জায়গায় একটা গর্ত, গভীর, কালো, যেন কোনো কূপের মুখ। আর সেই গর্ত থেকে বেরোয় একটা আওয়াজ, খিদা লাগছে। হাবিবুল্লাহর কপালে ঘাম বেরিয়ে আসে। সে চোখ বন্ধ করে ফের খোলে, ছায়া নেই। পরদিন সকালে গায়ের এক ছেল রতন নদী থেকে ফেরার পথে জাম গাছের নিচে পড়ে যায়। মাথায় চোট, চোখ উল্টে গেছে, হাঁপাচ্ছে, কিন্তু কথা বলছে না। লোকেরা জিগায়, কি হয়েছে রতন? রতন শুধু একটা কথা বারবার বলে, ও খাইছে, মরণ খাইছে। সেদিন রাতে রতনের মৃত্যু হয়। কারণ ডাক্তার বলে হৃদযন্ত্র থামে গেছে, কিন্তু কেন বুঝতে পারছি না। যেন কেউ তার ভেতরের সব জীবন শক্তি টেনে বের করে নিয়েছে। গায়ে প্রথমবার উঠে মরণ খেকো ভূতের কথা। বুড়ো মোহন মিয়া, যে ছিল গাঁয়ের সবচেয়ে বড় ফকির, বলে, ও কোনো সাধারণ ভূত না, ও মৃত্যুর ভোক্তা। ওর নাম মরণ খেকো, কারণ ও মৃত্যুকে খায়। আর যার মৃত্যু খায় তার আত্মাও হারায় পথ, পরকালে যায় না, ওর পেটে আটকে থাকে চিরকালের জন্য। নূর বেগম, হাবিবুল্লাহর বড় বোন, বয়স 40-এর কোঠায়, বিধবা, 2 ছেলে। সব সময় হাসি খুশি, গায়ের সবাই ভালোবাসে। কিন্তু গত সপ্তাহ থেকে নূর বেগম প্রতি রাতে লিখছিল ডায়েরি। 12 অক্টোবর 1987। আজ রাতে দেখলাম আয়নায় আমি নই, কেউ অন্য দাঁড়িয়ে। চোখ নেই কিন্তু তাকিয়ে আছে, মুখে কথা নেই কিন্তু মাথায় শব্দ, খিদা লাগছে, একটু মরণ দে। 14 অক্টোবর।
ছেলে দুটোকে ডাকলাম, কিন্তু ওরা বলল, আম্মু আপনি তো কিছু ডাকেননি। কিন্তু আমি ডেকেছি, নিশ্চয় ডেকেছি। 16 অক্টোবর। আজ সকালে জেগে দেখি আমার পা দুটোর গোড়ালিতে কালো দাগ, যেন কেউ চুষে নিয়েছে। ব্যথা নেই, কিন্তু ঠান্ডা, খুব ঠান্ডা। 17 অক্টোবর। ও আমাকে চেনে, ও জানে আমি কতদিন বাঁচব, ও আমার মৃত্যুর তারিখ জানে, আর ও চায় সেদিন আগেই মরণ খেতে। 18 অক্টোবর সকালে নূর বেগমকে পাওয়া যায় কুয়োর ভেতর। পানি নেই, কুয়ো শুকনো, কিন্তু তিনি পড়ে আছেন মাটির ওপর, চোখ খোলা, মুখে ভয় নেই, একটা অদ্ভুত শান্তি। মৃত্যুর কারণ? ডুবে মরেননি, পানি ছিল না, হাঁটুতে কোনো আঘাত নেই, মাথায় চোট নেই, কিন্তু গলার নসে দুটো ছোট দাগ, যেন কোনো পোকার কামড়। আর তার ডায়েরির শেষ লাইন, দিয়ে দিলাম, খেয়ে নাও আমার মরণ। গায়ে ভয় ছড়িয়ে পড়ে। লোকেরা বলে ও এখন গায়ের মধ্যে ঢুকে গেছে। হাবিবুল্লাহ বুঝে যায় এটা শুধু ভূত না, এটা প্রাণী, আর প্রাণীটা কোনো এক নিয়ম মেনে চলে। সে গায়ের পুরনো কাগজপত্র খুঁজতে থাকে, জমিদারদের নথি, ফকিরদের কথা। একদিন মোহন মিয়ার পুরনো বাক্স থেকে সে পায় একটা পুঁথি, তাবিজ ও তিলিশমাতের বই, লেখক শাহ আব্দুল করিম, 1892। সেখানে পাপা 87-তে লেখা, মরণ খেকো, এক নিম্ন জগতের প্রাণী যে মৃত্যুর ক্ষয়িষ্ণু শক্তিকে খাদ্য হিসেবে গ্রহণ করে। ও সৃষ্টি হয়েছিল যখন 1857-র সিপাহী বিদ্রোহে এই গ্রামে 47 জন নিরস্ত্র মানুষকে গুলি করে মারা হয়েছিল, কিন্তু তাদের মৃতদেহ কবরস্থ করা হয়নি। 7 দিন ধরে মাংস পচে, রক্ত জমে, আর মৃত্যুর শক্তি এত ঘনীভূত হয় যে তা জীবন্ত হয়ে ওঠে। ও জন্ম নেয় সেই পচা রক্ত আর শোকের মাঝে। ওর লক্ষণ, রাতের লাল চাঁদের সময় আসে। প্রথমে শিকারের নাম জানে, নাম শুনলেই ওর কানে পৌঁছায়। তারপর ছায়া দেখায়, কিন্তু শুধু যার মৃত্যু নিকট তাকেই। তারপর নিঃশ্বাস নেয়, যে নিঃশ্বাসে শিকারের শেষ সময় টেনে নেয়, আর শেষে খায়। ওকে মারার উপায় একটাই, যে কোনো পবিত্র কথা, যেমন আয়াতুল কুরসি, লিখে তা ওর গর্ত মুখের ভেতর ঠেসে দিতে হবে। আর সেই সময় শিকারকে মরতে দেওয়া যাবে না, কারণ ও মৃত্যু ছাড়া ক্ষুধা মেটায় না। হাবিবুল্লাহ বুঝে ওঠে নূর বেগম কখনো মরেনি, ও তাকে মরতে দিয়েছিল, আর ওই মুহূর্তে ও তাকে খেয়েছিল। রিয়াদ, নূর বেগমের ছোট ছেলে, বয়স 9। মা মারা যাওয়ার পর সে অনেক চুপচাপ। একদিন হঠাৎ বলে, আম্মু এখনো আছে, ও কুয়োর ভেতর না, ও ওর ভেতর আছে। হাবিবুল্লাহ জিগায়, কার ভেতর? রিয়াদ আঙুল দেখিয়ে বলে, ওই যে গাছের ডালে, ওই যে আমার পিছু নিচ্ছে। সেদিন সন্ধ্যায় রিয়াদ নিজের ঘরে আয়না দেখছিল। আয়নায় তার পিছনে দাঁড়িয়ে আছে এক মহিলা, নূর বেগমের মতো, কিন্তু মুখ নেই, গলায় দুটো কালো দাগ, চোখ দুটো যেন ভেতরে ঢুকে গেছে। রিয়াদ চিৎকার করে, তুমি আমার আম্মু না, তুমি ওর মরণ। সেদিন রাতে রিয়াদ গায়েব হয়। গাঁয়ে খোঁজ শুরু হয়। সকালে তাকে পাওয়া যায় জমিদার বাড়ির পুরনো সেলারে, একটা ঘরে যার দরজা 40 বছর খোলা হয়নি। দরজা ভাঙা হয়। ভেতরে রিয়াদ বসে আছে মাটিতে, তার সামনে একটা লাল মোমবাতি জ্বলছে, যে মোমবাতি কখনো গাঁয়ে দেখা যায়নি। আর দেওয়ালে লেখা মাটির তেলে, আমি রিয়াদ নই, আমি ওর মরণ, আমি খাইছি, আমি খাবো। রিয়াদের চোখ দুটো কালো, সাদা অংশ নেই। সে হাবিবুল্লাহকে দেখে বলে, চাচা, আপনি কি মরতে চান? আপনার মরণটা খুব মিষ্টি হবে, আমি চেখে দেখেছি। হাবিবুল্লাহ তাকে জোর করে টেনে নিয়ে যায়। কিন্তু সেদিন থেকে রিয়াদ কখনো কথা বলে না। শুধু প্রতি রাতে, লাল চাঁদের রাতে সে উঠে দাঁড়ায়, জানালায় মুখ রেখে ফিসফিস করে, খিদা লাগছে। মোহন মিয়া বুঝে ফেলে এভাবে চললে গাঁটা ধ্বংস হবে। মরণ খেকো এখন ঘরে ঘরে ঢুকছে। যারা আগে শুধু স্বপ্নে দেখত, এখন জেগে থাকা অবস্থায় দেখছে। কেউ কেউ নিজেদের গলা চেপে ধরে, যেন কেউ ভেতর থেকে টানছে।
মোহন মিয়া হাবিবুল্লাহকে ডাকে, রাতের অন্ধকারে পুরনো মসজিদের ভেতর, বলে, ভাই, গা বাঁচানোর জন্যে কেউ একজন আত্মবলিদান দিতে হবে। মরণ খেকো শুধু মৃত্যু খায় না, বিদায়ের আবেগ খায়। যে কাউকে ভালোবাসে তার হাতে মারা গেলে সেই মৃত্যু ওর কাছে সবচেয়ে মিষ্টি। হাবিবুল্লাহ বলে, আপনি কি বলতে চাচ্ছেন? মোহন মিয়া হাসে, একটা নির্মল হাসি। আমি ৭৮ বছর বাঁচলাম। আমার স্ত্রী, 2 ছেলে সবাই চলে গেছে। আমার আর কিছু বাঁকা না। কিন্তু তুমি, তোমার স্ত্রী বেঁচে, মেয়ে বেঁচে, তুমি থাকবা। পরদিন রাত, লাল চাঁদ। মোহন মিয়া জমিদার বাড়ির সামনে দাঁড়ায়, হাতে একটা পুরনো কাঠের বাক্স। হাবিবুল্লাহ লুকিয়ে আছে গাছের আড়ালে। বাক্সের ভেতর তাবিজের বই, কোরআনের একটা পুরনো পাতা আর একটা লোহার আংটি, যেটা সিপাহী বিদ্রোহের সময় মারা গেছিলেন এক শহীদের। মোহন মিয়া ডাক দেয়, এসো, আমি প্রস্তুত। হাওয়া থেমে যায়। চাঁদ আরও লাল হয়ে ওঠে, যেন রক্তে ডুবেছে। জাম গাছের ডাল থেকে নামে সেই ছায়া, মাথায় গর্ত। এখন সেটা ঘুরছে যেন একটা কালো গ্রহ। মোহন মিয়া ভয় পায় না, বলে, তুমি যে মরণ খাও আমি দিচ্ছি, কিন্তু শর্ত আছে, তুমি যেন আমার পরের প্রজন্মকে ছোঁও না। ছায়াটা নড়ে, গর্ত থেকে বেরোয় গম্ভীর গলায় শব্দ, শর্ত মানব। মোহন মিয়া হাত বাড়ায়, কোরআনের পাতাটা নেয়, কিন্তু হঠাৎ ছায়াটা এগিয়ে আসে। মোহন মিয়ার গলায় হাত রাখে, কিন্তু হাত নেই, শুধু অন্ধকারের স্পর্শ। তারপর মোহন মিয়া হাসে, বলে, আয়াতুল কুরসি। আর সেই মুহূর্তে ছায়াটা থমকে যায়। গর্ত থেকে বেরোয় একটা চিৎকার, যেন হাজার মানুষের শেষ নিঃশ্বাস একসাথে বেরোলো। মোহন মিয়া কোরআনের পাতা ছুঁড়ে মারে সেই গর্তের ভেতর। পাতাটা ভেতরে ঢুকে যায়, আর তখনই ছায়াটা কুঁকড়ে যায়, যেন আগুনে পোড়া কাগজ। চারপাশে ঘন কুয়াশা, আর কুয়াশার ভেতর থেকে শোনা যায়, না, আমি মরব না, আমি ক্ষুধার্ত, আমি খাবো, খাবো, খাবো। মোহন মিয়া মাটিতে পড়ে যায়, শ্বাস নেই, কিন্তু মুখে শান্তি। হাবিবুল্লাহ ছুটে আসে। মোহন মিয়ার হাতে লোহার আংটিটা গরম। কুয়াশা কেটে যায়, চাঁদ আবার সাদা হয়ে ওঠে। গায়ে সবাই ভেবেছিল সব শেষ, কিন্তু না, ও ঘুমিয়েছে, মারা যায়নি। গল্পের সময় এখন আজকের রাত, 15ই ডিসেম্বর 2025। আজ শরতের শেষ পূর্ণিমা। চাঁদপুর গায়ে আজও লোক কম, অনেক ঘর খালি। যারা আছে তারা রাতে বাইরে বেরোয় না, কিন্তু এক তরুণ ইউটিউবার তানমীর গল্প খুঁজতে এসেছে। বলে, ভাই, গল্প তো ভালো, কিন্তু প্রমাণ, ভূত দেখতে চাই। সে রাতে জমিদার বাড়িতে ক্যামেরা লাগায়, লাইভ স্ট্রিম শুরু করে, চাঁদপুরের ভূতের সন্ধানে। রাত 11:47, চাঁদ উঠেছে, লাল। তানভীর হাসছে, একটা লাল চাঁদ, এটা তো ধুলো মেঘের কারণে হয়। কিন্তু তার ক্যামেরায় পিছনের জানালায় একটা ছায়া যায়, পা নেই, মাথায় গর্ত। কমেন্ট বক্সে লোকেরা লিখছে, ওই দেখো ভাই, পিছনে, রান। তানভীর পিছন ফিরে কিছু দেখে না, কিন্তু মাইকে শোনা যায় একটা নিঃশ্বাস, গরম। সে হাসে, এটা তো আমারই নিঃশ্বাস। কিন্তু তার নিজের নিঃশ্বাস তো ঠান্ডা, গরম নয়। হঠাৎ তার ক্যামেরার লেন্সে জমে যায় কুয়াশা। স্ক্রিনে লিখে ওঠে, খিদা লাগছে। তানভীর উঠে দাঁড়ায়, কিন্তু তার পা নড়ছে না, যেন কেউ নিচ থেকে ধরে রেখেছে। ক্যামেরা শেক করে। শেষ ফ্রেমে দেখা যায় তানভীরের চোখ দুটো সাদা, অংশ মিলিয়ে যাচ্ছে। আর পিছনে জানালায় একটা মহিলার ছায়া, গলায় দুটো কালো দাগ। তার পাশে এক ছেলে, 9 বছর বয়সী। আর তাদের সামনে মোহন মিয়ার লোহার আংটি, যেটা এখন কালো হয়ে গেছে। স্ট্রিম বন্ধ হয়ে যায়, স্ট্যাটাস ডিসকানেক্টেড। পরদিন সকালে তানভীরের ক্যামেরা পাওয়া যায় জমিদার বাড়ির সেলারে। ব্যাটারি ফুরিয়েছে, মেমোরি কার্ড খালি। শুধু মাইক্রোফোনে একটা শব্দ রেকর্ড আছে, 3 সেকেন্ডের একটা অডিও। খেয়ে ফেলছি, এবারের মরণ খুব মিষ্টি।
গায়ের পুরনো স্কুলের কাঠের টেবিলে হাবিবুল্লাহ আজও লিখে থাকে। এখন তার বয়স 84। চোখের দৃষ্টি কমে গেছে, কিন্তু মন পরিষ্কার। 15ই ডিসেম্বর 2025 সে লিখে, আজ আবার লাল চাঁদ। মরণ খেকো ঘুম ভেঙেছে। ও আর মারা যায়নি, ও শুধু দুর্বল হয়েছিল। মোহন মিয়ার আত্মবলিদান ওকে আটকে রেখেছিল, কিন্তু নষ্ট করেনি। কারণ মৃত্যুকে ধ্বংস করা যায় না, মৃত্যুর ক্ষুধা চিরন্তন। আমি জানি ও এখন আমার পিছু নিয়েছে। আমার ঘরের আয়নায় মাঝে মাঝে দেখি আমার পিছনে একটা গর্ত। আমার নাম শুনলেই ও জেগে ওঠে। তাই আমি আর কাউকে নাম ডাকি না, আমি নিজেকেও নাম দিয়ে ডাকি না। আমি শুধু লিখি। লেখার শব্দে ও বিরক্ত হয় না। কাগজের কালি ওর জন্যে খাবার না। কিন্তু তুমি যে এই গল্পটা পড়ছ, সাবধান। যদি এই গল্পটা শেষ পর্যন্ত পড়ে থাকো, তাহলে ও তোমার নাম জেনে গেছে। কারণ তুমি একবার হলেও ভাবনি মরণ খেকো ভূত এই নামটা উচ্চারণ করেছ কিনা। ও শুধু মরণ খায় না, ও ভয় খায়, ও কৌতূহল খায়, আর হ্যাঁ, ও গল্প শোনার ইচ্ছেও খায়। তুমি কি এখন কান পেতে শুনছ? কারণ ও এখন তোমার পিছনে দাঁড়িয়ে তোমার গলা থেকে তোমার শেষ নিঃশ্বাসটা খেতে চাইছে। দেখো তোমার হাতের গোড়ালিতে সেই কালো দাগ আসছে কিনা। ও মরণ খেকো, খেও না আমায়। আমি তো এখনো জিয়াই, আমার মরণ এখনো হয় নাই। তুমি যেন নাম ডাকো না কাই। আপনি যদি এই গল্পটা একা একা রাতে শুনে থাকেন, আর যদি নিজের নাম মনে মনে বলে থাকেন, তাহলে সাবধান। মরণ খেকো ভূত সে এখন আপনার নাম জানে। লাল চাঁদের রাতে দরজা ভালো করে বন্ধ রাখুন, আয়নার দিকে ফিরে ঘুমোবেন না। আর খিদা লাগছে।